দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। গত 15ই মে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে, যেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে সরকারি অফিস সময় অনুযায়ী, অর্থাৎ সরকারি অফিস বলতে আমরা যেটা বুঝি 9টা 5টা, এই সময় পরিষদে উপস্থিত থেকে কাজ করবার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ প্রশ্ন উঠেছে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা কি সরকারের অন্য প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী তাদের মতো, তাদের অফিস কি 9টা 5টা এরকম নির্ধারণ করে দেওয়া যায়, বা সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যে ধরনের আর্থিক সুযোগ সুবিধা বা অন্যান্য ছুটি ছাড়া ভোগ করেন, জনপ্রতিনিধিরা সেটা ভোগ করেন কিনা, এবং যদি না হয় তাহলে এরকম একটি সার্কুলার বা নির্দেশনার কেন প্রয়োজন হলো এবং এর ফলে কি হচ্ছে বা কি হতে পারে, এটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ স্যার, স্বাগত। আছেন গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল, তার একটি বড় পরিচয়, তিনি আইনজীবী। শফিক, আপনাকে স্বাগত। আপনাকে দিয়ে শুরু করি, এবং তার আগে আপনার আরও 3 জন সহকর্মীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান, আমরা আশা করি ওনাদেরকে অনলাইনে দ্রুতই যুক্ত করতে পারবো। এই যে নির্দেশনাটি জারি হলো 15ই মে, যে আপনারা 9টা 5টা অর্থাৎ সরকারি অফিস মেনে, সরকারি সময় মেনে অফিস করবেন, এটি কি শুরু করেছেন? আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের যে 9টা 5টা একটা বার করে দেওয়া হলো, আমরা তো এর চেয়ে বেশি নর্মালিই করছি। আচ্ছা, আমার সবিনয় জিজ্ঞাসা যে এরকম একটা চিঠি আমাদের জন্য কেন সার্কুলার হলো। আমরা তো নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠি আমার ভোটারদের ডাকে, আমার এলাকার মানুষের ডাকে ঘুম থেকে উঠি। আমি রাতে 12টা 1টা 2টায় ঘুমাই। 2টায় ঘুমানোর পরে কোনো কোনো দিন 4টার সময় আমার কাছে লোকজন আসে, কোনো একটা মারামারি লাগছে বা পাশের কোনো একটা সমস্যা হয়েছে, আমি তো 4টার সময় উঠি। কাজে আমি যখন ঘুমাই, 24/7 সার্ভিস আমি তো দিচ্ছেন। 24/7 আমি ডিউটি করছি। তারপরে এই সার্কুলারটা সরকারের কেন দরকার হলো, সেটা আমার প্রথম সবিনয় জিজ্ঞাসা। আর আমাদের যদি এরকমই হতে হয় 9টা 5টা, তাহলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই সবিনয়, আমরা কি প্রজাতন্ত্রের কর্মচারী? রাইট। আমরা যদি প্রজাতন্ত্রের কর্মচারী না হই, তাহলে আমাদের জন্য কেন এই সার্কুলার? আমরা ছাড়া উপজেলা চেয়ারম্যান, 3 জন উপজেলা চেয়ারম্যান আছেন, জেলা পরিষদ চেয়ারম্যান আছেন, তার পারিষদবৃন্দ আছেন, পৌরসভার মেয়র আছেন, তা তারাও কি এই ইস্যুর ভিতরে পড়েন? যদি তারা পড়েন তাহলে তারা তো আবার এই সার্কুলার পান নাই। এবং সবশেষে আর একটা কথা, আমরা যদি এই সার্কুলার যদি মেনে চলি, তাহলে কি সরকারের স্থানীয় যে একদম শেষের গ্রাসরুট লেভেলের যে সংস্থা, সেটা ইউনিয়ন পরিষদ, তাতে কি ইউনিয়ন পরিষদ শক্ত হবে? ইউনিয়ন পরিষদ সবল হবে? আমি 9টা 5টা ডিউটি করে আমার ডিউটি শেষ, 5টার পরে চলে গেলেন, আমি 5টার পরে চলে গেলাম, তাহলে কি ইউনিয়ন পরিষদ সফল হবে? এবং আমিও 2 দিন বন্ধ ভোগ করলাম, তাহলে ইউনিয়ন পরিষদ সফল হবে? তাহলে আমি তো সরকারের কাছে অনেক কিছু। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে 9টা 5টা অফিস যখন হবে তখন শুক্র শনি ছুটির ব্যাপারটাও আসবে, ডেফিনেটলি আসবে। এবং আমাকে যখন এই নোটিশ দেওয়া হবে, আমি যখনই ওই বাইন্ডিংসের ভিতরে যাব, তখন এই বাইন্ডিংসের সাথে আরো অনেকগুলো বাইন্ডিংস আসবে। সেটা হচ্ছে যে আমি এই নোটিশ পাওয়ার উপযুক্ত কিনা, আমি 9টা 5টা অফিস করার পরে আমি কি করব, আমি রাত 12টায় যদি অফিস করি তাহলে আমার কি হবে, অন্য জায়গায়, হ্যাঁ ডেফিনেটলি, তাহলে আমার কি হবে, আমি কি সিএলইএল মেডিকেল ছুটি পাই কিনা, আমি কি ঈদে কোরবানিতে যেটা আসছে সেটা পাই কিনা, বরঞ্চ ঈদে কোরবানিতে এবং হিন্দু ধর্মের যে বড় পূজা, সেই সময় আমরা 24 ঘন্টা শুধু ডিউটি না, আমাদের প্রতিমা পাহারা দিতে হয়, আমাদের রাজ্যকে প্রতিমা পাহারা দিই, রাইট, এবং প্রত্যেকটা জায়গায় যেতে হয়। মানে যখন আমার ইউনিয়নে ধরেন 18টা মন্দির আছে, আমার একা মানুষ এই 18 মন্দির কিন্তু পাঠতলায় রাখতে হয়, কোথাও কোনো সমস্যা হলো কিনা, সমস্যা যদি হয় তাহলে সেই সমস্যাটা আমার ওই তাৎক্ষণিক সমাধানে দিতে হয়। গ্রামে আপনিও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, আমার স্যার আছেন, আমরা সবাই গ্রামেরই। আপনি চিন্তা করে দেখেন, গ্রামে একজনের মুরগি আর একজনের বাড়িতে গেছে, এটা চেয়ারম্যানকে ফোন দেয়। তাহলে আমি তো এই সমস্ত কাজ করার লোক, আমাকে কেন আরেকটা নোটিশ? মানে এইটা আপনার প্রশ্ন যে কেন এরকম নির্দেশনা জারি করতে হলো বা করা হলো, তার মানে এই আদেশ মেনে অফিস করছেন না? আমরা এর চেয়ে বেশি করছি। আমরা আদেশ মানছি, আমরা আদেশ মানছি, আমরা আদেশ মানছি, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা 24/7 আমরা ডিউটি করছি। তা আমাদের কাছে এই নোটিশ আসলে খুব একটা ম্যাটার করে না, কারণ আমরা জানি যে আমরা এর চেয়ে বেশি করছি। আর আসবো অধ্যাপক তোফায়েল আহমেদ স্যার, এই নির্দেশনাটা শফিক ভাই যেভাবে বললেন যে ওনারা বুঝতে পারছেন না, যেহেতু ওনারা 24 ঘন্টা আসলে এক ধরনের কাজের মধ্যেই থাকেন, সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে সরকারি অফিস মানে সরকারি অফিস সময়ে মেনে পরিষদে থাকা, এই নির্দেশনার কেন দরকার হলো? এটা কি বলবো, এটা আমি একটা হচ্ছে
জনবিচ্ছিন্ন আমলাতন্ত্রের দিক থেকে এই জিনিসটা তারা তাদের মতো করে দেখেছে। আচ্ছা, কিন্তু বাস্তব পরিস্থিতিটা দেখলে হ্যাঁ ওখানে ডিসিপ্লিনের প্রয়োজন আছে। কোনো চেয়ারম্যান আছেন ওনারা মাসের পর মাস কিন্তু আবার এলাকায় থাকেন না, এলাকায় থাকেন রাইট। না। অনেকে ঢাকায় তার ফ্ল্যাট আছে, না সব পরিবার পরিজন নিয়ে থাকে। প্রয়োজন আছে, কিন্তু ডিসিপ্লিনটা এইভাবে করবেন না। ডিসিপ্লিনটা আপনি একটা প্রণোদনা সিস্টেমের মধ্যে, এটা পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে এটাকে আনা যায়। আমি সেটা একটা রূপরেখা লিখেছেন, একটা বইও লিখেছেন। এবং আমরা এগুলো যখন আমি ইউএনডিপিতে যখন লোকাল গভর্নেন্স অ্যাডভাইজার ছিলাম, তখন মিনিস্ট্রির সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতাম। তখন কিন্তু এগুলো আমরা অলরেডি সিস্টেম করে দিয়েছি। যেমন একটা ইউনিয়ন পরিষদকে আপনি এ বি সি ক্যাটাগরি করতে পারেন পারফরমেন্সের ভিত্তিতে। তখন ওনাকে বলতে হবে না যে অফিস কর তুমি। ওনার পারফরমেন্সের বহু রকম সাইড আছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোগ্রামগুলো বাস্তবায়নের দিক আছে, সালিশ বিচারগুলোর রেকর্ড আছে, কি করছেন না করছেন, তাহলে অফিসও আছে, ওনার সার্টিফিকেট ইস্যু করা থেকে আরও অনেক কাজ আছে। আপনি যখন পারফরমেন্স ইভ্যালুয়েশন করবেন, পারফরমেন্স অডিট করবেন, তখন এগুলো চলে আসবে। আপনি একটা সার্কুলার দিয়ে বলতে হয় না তুমি 10টা 5টা অফিস করো, রাইট। 10টা 5টা অফিসে তার কিন্তু সমাধান হবে না। কারণ আমাদের গ্রামের কাজগুলো এমন, যেমন এখন একটা দুর্যোগ হলো না, এই দুর্যোগের সময় রমেলের পরে ওনাদের কি রাত দিন আছে? রাইট। তাহলে যেসব এলাকায় আঘাত হেনেছে, এখানে আরেকটা জিনিস আমি বলবো, ওনাদের অবগতির জন্য বলবো এটা। যেমন আমরা তো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে অনেকে যাই বেড়াতে, ওখানে ভিলেজ পঞ্চায়েতগুলো আছে, ওদের দিকে তাকান। আমার এখানে কোনো পার্ট টাইম ফুল টাইম নেই। চেয়ারম্যানের পদটা কি পার্ট টাইম না ফুল টাইম? স্যার আইন কি বলছে? আইনে কিছু নাই, পরিষ্কার কিছু নেই। আচ্ছা, এখন যদি ফুল টাইম হয় তাহলে এই লোকটাকে ফুল টাইম রেমুনারেট করতে হবে, তাকে ফুল টাইম অফিসে করতে হবে। আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে গেলে আপনি দেখবেন যে যখন একটা পঞ্চায়েত ইলেকশন হয়েছে, পঞ্চায়েত ইলেকশনটা কোনো চেয়ারম্যান ইলেকশন হয় না। পঞ্চায়েত ইলেকশন হয় মানে সদস্যদের নির্বাচন হয়। সদস্যরা কিন্তু ওখানে প্রধান উপপ্রধান তৈরি করেন। প্রধান উপপ্রধান হওয়ার পরে তারা একটা এক্সিকিউটিভ কমিটি করেন, যারা ফুল টাইম অফিস করতে হয়। ওরা ফুল টাইম অফিস করতে হয়। আচ্ছা। আর বাকিরা ফুল টাইম অফিস করে না, বাকিরা শুধু মিটিংয়ে যান এবং স্থায়ী কমিটির মিটিংয়ে যান, পরিষদের সভায় যান এবং স্থায়ী কমিটির সভায় যান। তারা শুধু একটা সিটিং অ্যালাউন্স পায়। আচ্ছা। কিন্তু চেয়ারম্যান মানে ওদের প্রধান উপপ্রধান এবং আরও 2-3জন এক্সিকিউটিভ, যারা তিনজনের একটা এক্সিকিউটিভ কাউন্সিল, তারা কিন্তু ফুল টাইম অফিস হোল্ডার, তাদের কিন্তু ফুল টাইম অফিস আছে, তারা ফুল টাইম রেমুনারেটেড। আচ্ছা। কেমন? আমার এখানে কিন্তু এটা করেন নাই আপনি, খালি কিছু হলে একটা সার্কুলার দিয়ে দেন, চেয়ারম্যান হ্যাঁ করিবে ওহা করিবে। স্যার এই জায়গাতে একটু আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের রেমুনারেশনের সিস্টেমটা কি এখন? আপনারা বেতন পান না? আমরা ওটা কি বেতন বলা যায় কিনা জানি না। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের বেতন যতটুকু বাড়িয়েছেন, সেটা আমাদের ওই চৌকিদারদের কাছে আগে লজ্জা পেতাম, ওই লজ্জার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি না। কিন্তু আপনাকে তো ইনকাম করে নিতে হবে। আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমরা চেয়ারম্যান 10,000 টাকা বেতন পাবে মাসে। এই 10,000 টাকার 55%, মানে 5,500 টাকা বা 5,750 এরকম, এটা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে, নিজস্ব ফান্ড থেকে। ইউনিয়ন পরিষদ ইনকাম করবে সেখান থেকে, নিজস্ব ইনকাম করবে সেখান থেকে নিতে হবে। 4,150 টাকা সরকার দেবে। আচ্ছা। তো একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান 10,000 টাকা বেতন পাবে? বেতন তো না, এটা ভাতা বলা হচ্ছে। ভাতা বলা হচ্ছে। এগুলো কিন্তু খুব অস্বচ্ছ কথা হচ্ছে। ইউনিয়ন পরিষদটাকে যদি আপনি প্রশাসনিক একক বলেছেন, এটাকে আইনের মধ্যে প্রশাসনিক একক হতে গেলে ইউনিয়ন পরিষদের কি কি থাকা দরকার? এখন ওখানে প্রশাসকটা কে? হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর? এটা যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর কে? ওখানে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কারণ উনি হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ। পলিটিক্যাল এক্সিকিউটিভ যেমন মন্ত্রী, যেমন উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন পলিটিক্যাল এক্সিকিউটিভ। তাহলে ওনাকে সেইভাবে কিন্তু অফিস সুবিধা, রেমুনারেশন, তখন তাকে দায়িত্বশীল করা যে উনি এই কাজটা করছেন কিনা, তখন কিন্তু আপনি তারা করতে পারবেন। কিন্তু আপনার আইনের মধ্যে আমি যেটা বললাম, ফুল টাইম পার্ট টাইম বলে কিছু নাই। আপনি খালি ইলেকশন করেছেন, উনি নিজের মতো করে কাজ করলে করবেন, না করলে কিন্তু ওনার কিন্তু জবাবদিহি করানোর কিছু নাই। উনি যদি কাজ না করেন, উনিও 5 বছর পরে তার জনগণের কাছে জবাবদিহি করবেন, কিন্তু মাঝখানে কিছু করার নাই। আর প্রশাসনিকভাবে কিছু করার নাই, করার আছে মানে এগুলো কিছু কেউ করার মতো এরকম না। আমি আগের প্রসঙ্গে যাই। 10,000 টাকা যদি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্মান হয়, তাহলে এই কাজের জন্য লাখ লাখ টাকা খরচ করে কিংবা কোটি কোটি টাকা খরচ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয় কেন লোকজন? প্রশ্নটা খুবই, আমি বলি আগে, আমি এটা উনি বলতে ওনার পক্ষে ডিফিকাল্ট হবে এটা, কারণ হচ্ছে এটা লজ্জা পাবেন।
10,000 টাকাটা ইজ নট এ ম্যাটার। তারা 10,000 টাকার জন্য চেয়ারম্যানগিরি করেন না। রাইট। যারা ওই এলাকাতে চেয়ারম্যান মেম্বার হন, এটা একটা প্রেশার থাকে তাদের উপর। আচ্ছা। মানে বেশিরভাগ যারা গ্রাসরুট লিডার তাদের কথা বলছি আমি, যারা উপর থেকে নাজিল হয় আমি তাদের কথা বলছি না। জি জি। যারা ওখানে ইউনিয়নের বাসিন্দা না, ইউনিয়নে কিছু করেন না, কমিউনিটিতে যারা গ্রহণযোগ্য মানুষ, জি, ওরা হয়তো একটা নমিনেশন নিয়ে চলে যান যে আমি একটা নেতা সার্টিফিকেট দরকার, সেটা ডিফারেন্ট। কিন্তু যে মানুষগুলো কমিউনিটি থেকে নির্বাচিত হন তারা কিন্তু এক ধরনের প্রেশারে থাকেন যে এই লোকটাকে চেয়ারম্যান হতেই হবে, তার সকল লোকজন মেম্বার তাকে হতেই হবে। আর তারও একটা অভ্যাস হয়ে গেছে এই কাজগুলো করে, এগুলো না করে সে যদি চেয়ারম্যান হলো না, তার মানে কি সে ঘরে বসে থাকতে পারবে? সামাজিক কর্মকাণ্ড ঠিকই সামাজিক কাজকর্মে ডেকে নিয়ে চলে যাবে। আমি স্যারের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি তো বাস্তবতার নিরিখে চেয়ারম্যান করে আসছি এবং আমার সৌভাগ্য হয়েছে দুইটা জিনিস করার। মানে প্রথম বছর হচ্ছে আমি নমিনেশন পেয়েছিলাম। তো প্রথম বছর নমিনেশন পাওয়ার পরে আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিলেন ওনারা উইথড্র করে নেন, তার মানে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। গত বছর যখন নির্বাচন হয় তখন গোপালগঞ্জে যেহেতু সবাই আওয়ামী লীগ করে, গোপালগঞ্জ আওয়ামী লীগ থেকে কোনো নমিনেশন হয় নাই, সবার জন্য ওপেন ছিল। তাহলে ও বছর আমাকে কিন্তু নির্বাচন করেই প্রতিদ্বন্দ্বিতা করেই আমার চেয়ারম্যান হতে হয়েছে। কাজে আমার দুইটা অভিজ্ঞতাই একই সাথে আছে। যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কিছু ক্ষমতা আছে যে ক্ষমতাটা ডিসি সাহেবের নাই, যে ক্ষমতা একজন এমপির নাই, যে ক্ষমতা একজন মন্ত্রীর নাই। সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিন্তু বিচারক। আচ্ছা। এই বিচারকটা কিন্তু মানে অন্য কারো এই ক্ষমতা, বিচারিক ক্ষমতাটা কিন্তু নাই। আমি একাধারে কিন্তু কালেক্টরেট, আমি ট্যাক্স কালেকশন করি, আমি বিচারক। না, ট্যাক্স কালেকশন তো পৌরসভাও করে, পৌরসভা করে, কিন্তু আমি বলতেছি আমি কালেক্টরেট এবং এটার সাথে মানে আমি বিচারক, যেহেতু আমার গ্রাম আদালত আছে। বাংলাদেশে 1080টা ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হয় এখন পর্যন্ত। আমি তো গ্রাম আদালতে বিচারও করতে পারি এবং আমার গ্রাম আদালতের যে বিচারটা হয় সেটা 5 জন সদস্য থাকে এবং গ্রাম আদালতের বিচারে যদি 4-0 বা 5-0 হয় তাহলে এইটার এগেনস্টে কিন্তু হাইকোর্টেও কোনো করা যায় না, আপিল করা যায় না। আচ্ছা, এইটাই ফিক্সড। কাজে আমাদের এরকম কিছু ক্ষমতা দেওয়া আছে। আর আপনি যে টাকার ব্যাপারটা বলছেন যে আপনারা এত টাকা খরচ করে, আমরা কত টাকা খরচ করি তাকে আমরা বলি, এটা মানুষের মধ্যে চেয়ারম্যান তো বলে না, একটা ধারণা তো আছে। আমরা হয়তো অফ দ্য রেকর্ড অনেক কথা বলে, কিন্তু কেউ তো বলে না আমাকে লোকজন, আমাকে মানুষজন ভালোবেসে ভোট দিচ্ছে। এখন ভালোবাসা তো কিনতে হয় মাঝে মাঝে। তো সেই ভালোবাসা, আবার ভোটের কথা বা চেয়ারম্যানদের বেতনের কথা আমি সেটা বলবো না। দেখেন, আমরা সবাই দেশে সুশাসনের কথা বলি। সুশাসন যদি দেশে প্রতিষ্ঠা করতে হয়, বা এখন যেই গ্রাম অঞ্চলের যে স্থিতিশীলতাটা বিরাজ করছে অনেক উত্থান পতনের মধ্যেও, এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের যে নেতৃবৃন্দ আছেন, এখানে হয়তো পলিটিক্যালি এখন হয়তো এক ধরনের একতরফা হয়ে গেছে। তারপরও আমি বলবো অন্য যারা আছেনও তারাও, তাদের যে এক ধরনের ভূমিকা আছে, আমরা রাষ্ট্র এটা স্বীকার না করলে কিন্তু অন্যায় হবে। কারণ বহু ঐতিহাসিক কাল থেকে আমাদের একটা বই লেখা হচ্ছে, একজনে লিখেছেন ভদ্রলোক, আমি এটা রিভিউ করেছি, আমি একটা প্রিফেস লিখেছি বইটাতে। মনে করেন খ্রিস্টপূর্ব 6000 অব্দ থেকে শুরু করে যে রিটেন হিস্ট্রি পাওয়া যায় এই উপমহাদেশের এবং বাংলার, এখানে রাজা রাজন্যবর্গ তারা উপরে শাসন করেছেন, নিচের দিকে কিন্তু তারা নেমে আসেন নাই। উপরে যত পরিবর্তন হয়েছে, রাজা বাদশার পরিবর্তন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ভিলেজ সোসাইটিটা এক ধরনের স্টেবল থেকেছে, কারণ তারা এখানে হস্তক্ষেপ করে নাই। পঞ্চায়েত বলেন, গ্রামিক বলেন, এরকম কতগুলো পজিশন ছিল বাংলাদেশের গ্রাম সরকার। এই জিনিসগুলো কিন্তু গ্রাম অঞ্চলে থেকেছে, ঐতিহ্যটা কিন্তু চলে আসছে চলমান। যার ফলে উনি বলেন সালিশ বিচারের কথা বললেন, গ্রাম আদালত যেটা করেছে, গ্রাম আদালত কিন্তু সব কিছু করতে পারে না। এখনো কিন্তু দেশে সালিশ প্রথা, যেটা ওনাকেও সালিশে বসতে হয়, উনি গ্রাম আদালতের চেয়ারম্যান হলেও কতগুলো জিনিস আছে সেগুলো গ্রাম আদালতের বিচারযোগ্য না। সালিশে আমিও বসি, সালিশ বোর্ড করতে হবে, আপনাকে না বসতে হবে, সালিশ বোর্ড করতে হবে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে যখনই আমি কিছু যখন আমি 326 করতে পারি না গ্রাম আদালতে, নারী ও শিশু নির্যাতন যেটা 9 খ বা 9 গ, এটা আমি পারি না। কিন্তু আমি লয়ার বলে আপনি এগুলো ধারাগুলো বলতেছেন, কিন্তু সবাই তো লয়ার না। না, এই জায়গাগুলো স্যার আর একটু ডিটেইল আসবো, বিচারিক জায়গাটা আর একটু আসবো। আমরা আজকে যেটা নিয়ে ফোকাস করতে চাচ্ছিলাম শুরু থেকে দুটি বিষয়, যে অফিস সময় মেনে চলা, আর দুই শফিক ভাই যে আনসারটা করতে চেয়েছিলেন পারেননি, সেই উত্তরটা জানবো একটা ছোট্ট বিরতি থেকে আসছি। দর্শক, আজকে আমরা ইউনিয়ন চেয়ারম্যানদের সরকারি যে নতুন নির্দেশনা জারি হয়েছে যে তাদেরকে সরকারি সময়সূচি মেনে অফিস করতে হবে, সেটি নিয়ে কথা বলছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে সরকারি অফিস সময়সূচি মেনে পরিষদে থাকবার একটি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সেটির পক্ষে বিপক্ষে নানা রকম কথা আছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ এবং আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইনজীবী শফিকুর রহমান চৌধুরী টুটুল। টুটুল ভাই, বিরতির আগে যে জায়গাটাতে ছিলেন, যে আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা পুরোপুরি দিতে পারেন নাই, যে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা যে সম্মানীটা পান সেটি আসলে একেবারেই নগণ্য, কিন্তু তারপরেও আপনারা জনপ্রতিনিধি হিসেবে প্রচুর দায়িত্ব পালন করেন, অনেক টাকা খরচ করতে হয়, সেটা নির্বাচনে হোক নির্বাচনের পরে হোক। এই টাকা আসে কোত্থেকে এবং এত টাকা খরচ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন কেন? আমি এই জন্য আপনাকে মানে রূঢ় বাস্তব কথাটাই বলি। জি, রূঢ় বাস্তব কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মানের পূজারী। সবাই সম্মান চায়, সবাই চায় তার কাছে মানুষজন আসুক, তার কাছে কোনো না কোনো কিছু চাক এবং দেখতে একটু দাঁড়িয়ে সালাম দিক। এক জায়গায় চেয়ারম্যান গেলে সবাই উঠে দাঁড়ায়, এটা একটা লোভ আছে। আচ্ছা, চেয়ারম্যানের স্বপ্ন কারা দেখে? যাদের এইটা নেওয়ার ক্যাপাবিলিটি আছে, আর্থিকভাবে যে সক্ষম, আর্থিকভাবে সচ্ছল, সে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে। যে আর্থিকভাবে সচ্ছল না, সে কিন্তু আসলে মানুষের জন্য কিছু করতেও পারে না। আমি চেয়ারম্যান হওয়ার আগে থেকেই আর্থিকভাবে সচ্ছল না এরকম অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তো আছেন, আছে, বাট এক্সেপশন ইজ নট এ রুল। আছে আপনার সবকিছু, আপনার নগদ টাকার যেরকম ওয়েস্টেজ আছে, চেয়ারম্যানেরও ওয়েস্টেজ আছে। কিছু কিছু চেয়ারম্যান যে বিপথে যায় না তাও না, কিন্তু বর্তমান পার্সপেক্টিভে চেয়ারম্যানের যে কাজ, চেয়ারম্যানের যে দায়িত্ব, তার যদি বিকল্প ইনকাম না থাকে সে চেয়ারম্যান হওয়ার চিন্তা করে না। আচ্ছা, তাকে বিকল্প ইনকাম তার মানে কি অন্য জায়গায় ইনকাম করে চেয়ারম্যান মানে ইউনিয়ন পরিষদে গিয়ে খরচ করে? ইউনিয়ন পরিষদে সে খরচ করতে হবে। এখন যদি আমি আসি যে কেন করে, কিছু কিছু চেয়ারম্যান তো থাকতেই পারে যারা এই চেয়ারম্যান, তার একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু অনেক ভারী। আচ্ছা, এই সার্টিফিকেটের মূল্য অনেক। এটাকে যদি অন্য জায়গায় এটাকে যদি ক্যাশ করা হয় তাহলে কিন্তু ইনকাম আছে। আবার ইউনিয়ন পরিষদের জন্য প্রচুর বরাদ্দ হয়। ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ মানে খুব বেশি বরাদ্দ না, স্যার আমার সাথে যে বরাদ্দ হয় ইউনিয়ন পরিষদ 5 বছরে বছরে কত? 32 থেকে 40, ইউনিয়ন ভেদে কম আছে। 40 বছরে 32 থেকে 40 লাখ টাকা, বছরে 40 লাখ টাকা, টিআর কাবিখার এসব সব মিলিয়ে 32 থেকে 40 লাখ টাকা। 40 লাখ টাকা যদি সর্বোচ্চ হয় বছরে, এখান থেকে একজন চেয়ারম্যান যারা খারাপ অসৎ, সে যদি অর্ধেক টাকাও মারে তাতেও তো অনেক টাকা না স্যার। আমরা যখন অর্ধেক টাকা মারা স্কোপ নাই। না, আমি ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি যে আমরা যখন মানে নেই মানে শপথ নেই, তখন আমাদের সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার একটা কথা বলছিলেন যে দেখেন, যা বরাদ্দ 5 বছরে আসবে 100% যদি চেয়ারম্যান মানে খেয়েও ফেলে তাহলেও তার নির্বাচনী খরচের 3 ভাগের 1 ভাগ উঠে না। রাইট। কাজেই আমরা বিশ্বাস করি যা আসে আপনারা তা সবই প্রপারলি ইউজ করেন এবং আপনারা মানুষের দোরগোড়ায় যান, নিজের পকেটের পয়সায় খরচ করেন, এটা আমরা মানি। সেইভাবেই আপনারা কাজ করেন। আপনাদের যে সম্মান, সে সম্মান অনেক বড়। আমরা একটা স্টাডি করেছিলাম এটার উপরে। আচ্ছা, যে একটা চেয়ারম্যান, একটা মেম্বার, মহিলা মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়ার কারণে খরচ কত, নির্বাচনের কথা বাদ, মানে হওয়ার পরে শুধু চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে তার একটা খরচের খাত কিন্তু বেড়ে যায়। রাইট, তার সামাজিক কর্মকাণ্ড বাড়ে। হ্যাঁ, এবং এটা সিলেট, চট্টগ্রাম, ঢাকা, তারপরে খুলনা, নর্থ বেঙ্গল, এরকম কয়েকটা জায়গাতে আমরা দেখেছি। যেমন চট্টগ্রাম, সিলেট, ঢাকা, এইটা লক্ষ টাকার উপরে খরচ মাসে। হ্যাঁ, কারণ চেয়ারম্যান হওয়ার কারণে। আপনার কত খরচ হয় স্যার? আপনার সাথে আমি একটু দ্বিমত করি। মানে সিলেট, চট্টগ্রাম যোগ করছেন, আপনি গোপালগঞ্জ যোগ করেন না? না, গোপালগঞ্জ আমি স্টাডি করি না, আমি শুধু আমারটা বলি। আমি আমার ইউনিয়নের প্রতি শুক্রবার এবং শনিবার, মানে তার মানে মাসে শুক্রবার শনিবার মিনিমাম 8টা। তা আমি এমন কোনো শুক্রবার বা শনিবার নাই 3 থেকে 4টা বিয়ের দাওয়াত, সুন্নতে খাতনা, জন্মদিন বা ওই যে হিন্দু ধর্মের যে জিয়াফত, ওদের যে হয় বড় খানা হয়, নানা রকম, হ্যাঁ, ওদের মহোৎসব হয় আর কি, এরকম কোনো দাওয়াত না পাই। আমরা ওগুলো ডিটেইলিং করেছি। একজন চেয়ারম্যান এই যে উনি বললেন মাসের মধ্যে 10টা বিয়ে, এবং প্রত্যেকটা বিয়েতে ওনাকে দাওয়াত করছে, উনি না গেলেও কিন্তু ওখানে একটা প্রেজেন্টেশন পাঠাই দেন। রাইট, অন্তত 2000 টাকা দিলে চেয়ারম্যান তো 2000 টাকা দিতে পারেন, আরো বেশি দিতে হয়। আবার চেয়ারম্যানের নিজের কর্মী আছে, তারপরে কর্মীর যদি বিয়ে হয় সেটা তো 2000 দিতে পারবেন না। স্যার, আমরা এই জায়গাটায় একটু যাবো। আমরা আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন চেয়ারম্যান, একটু পরিচয় করি দর্শকদের। আমাদের সঙ্গে আছেন কামরুল ইসলাম বাবুল, তিনি গোপালগঞ্জের উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবুল ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক একটু দুর্বল বোধ হয় বাবুল ভাই, আমরা একটু পরে আসছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। কথা শুনতে পাচ্ছেন আমার? শুনছেন?
বাবুল আপনার কাছে একটু পরে আসছি আমরা, জি, আপনার আমি নেটওয়ার্ক শুনতে একটু পাচ্ছি। দুর্বল, তো একটু পরে আপনার কাছে আসছি স্যার। জি, যে জায়গায় ছিলেন। যেমন একজন মহিলা মেম্বার বলে আমার তো কোনো ইনকাম নাই, আমি তো খরচ করতে পারি না, কিন্তু আমার কাছে লোক আসলে 1 ক্লিপ পান দিতে হয়, Right. আমার এই জন্য 1000 টাকার পান লাগে মাসে, পান খরচ 1000 টাকা। কেমন এরকম করে এই পর মেম্বার এবং চেয়ারম্যান হওয়ার কারণে তার কিন্তু একটা খরচ বেড়ে যায়। টেলিফোনের যে রিচার্জ, মোবাইল ফোনের যে বিল, হ্যাঁ, সেটা অ্যাভারেজ একটা মেম্বার হওয়ার কারণে একজন মেম্বারের মাসে 300 থেকে 500 টাকা বেশি হয়। এখন লোকজন কি করে জানেন, মেম্বারকে কল করে না, মিস কল করে। মিস কল করলে মেম্বার তাকে কল ব্যাক করতে হবে। তাহলে এই জিনিসগুলো আছে। তার মানে স্যার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এটা তো আসলে একজন ব্যক্তির জন্য লস প্রজেক্ট। না লস আপনি অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে তুলনা করেন, হ্যাঁ লস, মানে ওনার লস প্রজেক্ট বলতে গেলে মানে ফিনান্সিয়ালি লস, কারণ ওনার হয়তো সম্মানটা, শহীদ যেটা বললেন যে সালামটা দিচ্ছে ওনাকে, এখন শুধুমাত্র আপনি সম্মান পাওয়ার জন্যই এটা করবেন না, সে ওই জায়গা থেকে ওই পদ থেকে সে পালাতে পারে না। নাকি 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 এটাকে ব্যবহার, শহীদ যারা বললেন যে এই পরিচয়টা ব্যবহার করে সে অন্যান্য ঠিকাদারি, অন্যান্য ব্যবসা সহজ হয়, সেটাও তো করছে। অনেকে সেটা না। করছে। যেমন ধরেন এখন আমি বলি আপনাকে, আমরা স্টাডি থেকে বলছি, আমি যেটা ব্র্যাক ইউনিভার্সিটি বিআইজিডি থেকে প্রকাশিত হয়েছে স্টাডিটা, এটা খুব ইন্টারেস্টিং, বেশি বড় না, এগুলো ডিটেইল খুঁটিনাটি আমরা করেছি, কিসে কিসে খরচ হয় একজন চেয়ারম্যান মেম্বার, এগুলো একদম ডিটেইলিং করেছি। তারপরে দেখা যাচ্ছে কি যে কি বলতে চাই, মোবাইল ফোনের বিলও বললেন, মোবাইল ফোনের বিল, মিস কল দেয়, মানে না, এগুলো তো আছেই। তারপরে ধরেন ঈদের চাঁদে যে কোরবানি হচ্ছে, এই কোরবানিতে হয়তো চেয়ারম্যানকে, ভালো চেয়ারম্যান তারা একাধিক কোরবানি করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন তার বাড়ির সামনে 2টা গরু তো অন্তত জবাই করতে হয়। তো এগুলো করছে ঠিকই। আচ্ছা, লাভটার কি আছে? লাভের প্রশ্ন আসছে। এখন চেয়ারম্যান বললো যে আমার একটা হচ্ছে কি, আমার পরিবারের ব্যবসা বাণিজ্য আছে, পরিবারের ইনকাম আছে, পরিবার আমাকে এই কাজের জন্য ছেড়ে দিয়েছে, এবং পরিবার আমাকে একটা ভাতা দেয়, এই জন্য আমার পরিবার থেকে দেয়, মানে পরিবার থেকে টাকা এনে চেয়ারম্যানগিরি করে। কারণ এটা সুবিধা কি না, সুবিধা কি, আমার ব্রিক ফিল্ড আছে পরিবারের, আমার ব্রিক ফিল্ডে কোনো চাঁদা দিতে হয় না, যেহেতু আমি চেয়ারম্যান। কেমন আমার নৌকা আছে, ওই যে ট্রলার আছে, আমার থেকে চাঁদা দিতে হয় না, তাহলে এই দেখে কিন্তু আমার একটা সুবিধা আছে, পরোক্ষভাবে উনি এখান থেকে সুবিধা পাচ্ছেন, ইনকাম হচ্ছে। তারপর অনেক চেয়ারম্যান কন্ট্রাক্ট করে, ব্যবসা বাণিজ্য করে, তারা এগুলো, ওই উনি বললেন না সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা কিন্তু অনেক হেভি, ওটার কিন্তু অনেক মূল্য আছে যারা এটাকে ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা। যেমন এখন উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না, মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এত গুণ সম্পদ বেড়েছে, এত গুণ সম্পদ বেড়েছে, এটা বাড়তে বাড়তে কত গুণ, 1000 গুণ পর্যন্ত চলে গেছে। ইট ডাজন্ট মিন দ্যাট তারা এই টাকাটা উপজেলা পরিষদ থেকে আত্মসাৎ করেছে, না, এটা হচ্ছে ওই পরিচয়টা ব্যবহার করে উনি ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করছেন। সেটা অনেকের অবৈধ ব্যবসা থাকতে পারে, হ্যাঁ, ব্যবসাতে হেল্প করে, এটা ইট হেল্পস। আমার দেশের কালচারাল সংস্কৃতির মধ্যে, ব্যবসার সংস্কৃতির মধ্যে এই যে নেতার যে চেহারাটা, এটা লাগে। যেমন আপনি রাস্তাঘাটে পোস্টার দেখবেন, আমি তার চিনি না, উনি আমাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, এক বাটি সেমাই খাওয়াইতে পারতেন না, এটা করেন না, কিন্তু সুন্দর পোস্টার করে দিয়ে শুভেচ্ছা, মানে কি, এটা একটা মজাজা আছে। মজাজাটা হচ্ছে চাঁদা টাঁদা দিলে আমাকেই দিতে হবে, আমি আসবো, আমার চিনে রাখো আর কি, বুঝছেন না? এইরকম বহু রকমের বিষয় আছে এগুলো, কিন্তু আমি শেষ পর্যন্ত বলবো এগুলো করে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে হালকা করার কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে এখানে কিছু লোক নিবেদিত প্রাণ হয়ে তারা নিজের গাড়ির পয়সা খরচ করে এই কাজগুলো করছেন, কিন্তু এটা অনন্তকাল ধরে এটা চলতে পারে না, এটা ডিস্টোর্ট হয়ে চলতে পারে না, এবং কি করলে এইটা একটা সিস্টেমে আসতো সেটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলতে হবে। জি, আরেকটা বিরতি সময় হলো দর্শক, আরেকটা বিরতি সময় হলো, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সরকারি অফিস সময় মেনে পরিষদে থাকবার একটি নির্দেশনা জারি হয়েছে, সেটি নিয়ে কথা বলছি, এবং সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা, তাদের আর্থিক সচ্ছলতা, তাদের জন্য বরাদ্দ, সবকিছু আলোচনা আসছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, এবং আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইনজীবী শফিকুর রহমান চৌধুরী টুটুল। আমাদের সঙ্গে সাজ্জাদ হোসেন মুকুল যুক্ত হয়েছেন, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি। মুকুল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে নেন, আপনার বোধহয় মিউট করা আছে, আনমিউট করেন। মুকুল ভাই মিউট হয়ে আছে। একটু পরে আসছে। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জের একজন চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল, তিনি উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবুল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আমরা যে প্রশ্নটা ধরে আজকে কথা বলছি যে এই যে সরকার একটি নির্দেশনা জারি করলো
যে সরকারি যে অফিসের সময়সূচি সেই অনুযায়ী আপনাদের ইউনিয়ন পরিষদে থাকবার একটা নির্দেশনা এসছে, এটি কতটা যৌক্তিক এবং এটি মানা সম্ভব কিনা? আপনাকে ধন্যবাদ। আমি কামরুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ সদর ফুলপুর ইউনিয়নের চেয়ারম্যান। আগেও নমিনেশন চেয়ারম্যান ছিল আমার টুটুল ভাই, যিনি আছেন তার সাথে, পরবর্তীতে আবার স্বতন্ত্র হিসাবে আবার হয়েছি। আমরা আসলে চেয়ারম্যান একটি সম্মানী জায়গা, এই জায়গাটাকে ধরে রাখা আমাদের একটি সম্মানবোধ কাজ করে, তাই এই চেয়ারম্যানের লাইফে থাকা। তো আপনি যে কথা বলেছেন যে থাকা সম্ভব কিনা, সম্ভব, অবশ্যই সম্ভব না বলবো না, তবে আমি একা সম্ভব বললে তো হবে না। যেখানে 365 দিনই আমি প্রত্যেকটা দিন আমি আমার পরিষদে আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিষদের আশপাশ দিয়েই আমি করতে পারি, কিন্তু একজন ঢাকায় ব্যবসা করে, একজন খুলনাতে ব্যবসা করে, প্রত্যেকটা জায়গায় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন আমাদের চেয়ারম্যান ভাইরা। সেইখানে যদি 10টা থেকে 4টা পর্যন্ত পরিষদে থাকতে হয়, তাহলে সেই মানুষটার কিভাবে চলবে? একজন চেয়ারম্যানের সর্বনিম্ন যদি খরচ হয়, আমার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা, 55% হিন্দু ভোটার, সেখানে মহোৎসব খরচ, আজকেও 2টে মহোৎসব ছিল, খরচ মহোৎসব, বিবাহ, এমনকি জন্মদিনেও চেয়ারম্যানদের না গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়, কারণ কম্পিটিশনের যুগ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যদি পার্টিসিপেট করেন, তাহলে একদিন যদি 10,000 টাকা খরচ হয়, 3টে অনুষ্ঠানে গেলে কিন্তু নিজের গাড়ি, ফুয়েল, টেলিফোন, চা নাস্তা, আনুষঙ্গিক সব মিলে যদি 10,000 টাকা সর্বনিম্ন খরচ হয়, তাহলে মাসে আপনার 3 লাখ টাকা খরচ, বছরে 36 লাখ টাকা খরচ, আপনার 5 বছর পার হলে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ। এই আপনার বছরে আপনার যে 3 বারং 36 লাখ টাকা আপনার যদি খরচ হয় এক বছরে, 36 × 5, তাহলে কত অনেক টাকা, অনেক টাকা হয়ে কোথায় যেয়ে দাঁড়ালো? একজন চেয়ারম্যান এটা কোনো এই টাকাটা কোত্থেকে পাবে সেটাই হচ্ছে কথা, কোনো কিছু আর্ন করা। রাইট, আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড টুলু ভাই। আপনি জি, এই জায়গা থেকে যে একজন মূল যুক্তিটা হলো যে যদি আমাকে 9টা 5টা বা 10টা 4টা অফিস করতে হয়, তাহলে তো আমার যে ব্যবসা বাণিজ্য সেইটা ক্ষতিগ্রস্ত হবে, তখন আমার ইনকামটা হবে না, তাহলে তখন আমি এই ইউনিয়ন পরিষদ চালাবো কি করে? মূল তর্কটা তো এই জায়গাটায়। এক স্যার, আরেকটা বিষয় যে এই যে একটা নির্দেশনা জারি হয়ে গেল যে সরকার নির্ধারিত অফিস সময়সূচি মানতে হবে, এটি মনিটর করবে কে? ধরেন এটা বাস্তবায়ন হতে হবে, এটা উনি যে 9টা থেকে 5টা ছিলেন না, এটা দেখবে কে? ডিসি? না, সেটা আমি বলছি, এটা প্রথমত ওই যে আমাদের যে চেয়ারম্যান মেম্বারদের যে খরচ হচ্ছে, এটা আমরা একটা কালচারের পার্ট করে নিয়েছি, পার্ট অ্যান্ড পার্সেল করেছি। আমি যখন ওয়েস্ট বেঙ্গলে গেছি, ত্রিপুরায় গেছি, ওখানে কিন্তু চেয়ারম্যান প্রধান বা মেম্বারদের এরকম খরচ নাই, কারণ তাদের লোকও এরকম আশা করে না। আচ্ছা, আমাদের এইখানে আমরা আমাদের সামাজিক কাঠামোটা এরকম, আমাদের সামাজিকভাবে আমরা এটাকে এমনভাবে জায়েজ করে ফেলেছি। এখন দাওয়াত দিলে চেয়ারম্যান সাহেব না গেলে ভোট কমে যাবে না, সেটা আছে, ঠিক আছে, এটা সব জায়গায় আছে, দাওয়াত দিলে যেতে হয়, যায়, কিন্তু আমাদের এখানে একটু বাড়াবাড়ি বেশি। যেমন ধরেন যে একজন সিটিজেন একজন মেম্বারকে কল করছেন না, মিস কল করছেন, মানে এটা বাড়াবাড়ি ধরে নিচ্ছেন না। এই যে জিনিসগুলো হয়ে গেছে, এতে করে এই প্রতিষ্ঠানের যে মানুষগুলো এখানে আর কিন্তু আপনি ভালো লোক পাওয়া যাবে না, কারণ উনি তো ভাবে আমি এত টাকা খরচ করে আমি কেন যাব, বা গিলেই বা আমি এই খরচ করে, এই যে উনি হিসাব দিলেন একটা 36 লাখ টাকা যদি আমার বছরে খরচ করতে হয়, আমি ওই হিসাবটাকে বিশ্বাস করছি না, কারণ আমি স্টাডি করেছি এটা। যদি 10 লাখ টাকাও হয়, সেই 10 লাখ টাকা সে কেন খরচ করবে এখানে? এগুলো আমাদের দেশের মানুষের মধ্যেও এই বিষয়গুলো নিয়ে কোনো ভাবনা নাই। সরকার যে সার্কুলার দিয়েছে, সার্কুলারটা এনফোর্স করা খুব ডিফিকাল্ট, কিন্তু এটারও একটা ভালো দিকও আছে। ভালো দিকটা হচ্ছে কি, আমাদের লোকগুলোকে ডিসিপ্লিন জানতে হবে। একজন লোক চেয়ারম্যান হয়েছে বলে তাকে আমি রাত্রে 12টায় যাব, সকালবেলা ভোরবেলায় যাব, আচ্ছা, আপনারও একটা সময় মেনটেন করা উচিত। তার মানে তারও একটা সময়ের অফিস টাইম মেনটেন করা উচিত। যারা নাগরিক তার কাছে যাবেন, তাদের একটা সময় বেঁধে দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে আপনি আসবেন। কারণ এটিকে অসম্ভব কিনা? ধরেন ইউনিয়ন পরিষদের আপনার যেসব কাজ, নাগরিক সনদপত্র দেয়া থেকে শুরু করে আরো যেসব কাজ, এইটা যদি আপনি 9টা 5টা বা 10টা 4টা হয়, সেই সময় লোকেরাই যদি আসে, অসুবিধা কি? আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আমাকে সরকারি খরচেই সরকার আমাকে পাঠিয়েছিল, আমরা
6 জন চেয়ারম্যান গিয়েছিলাম সারা বাংলাদেশ থেকে ভারতের কিলা মডেল দেখবার জন্য, আচ্ছা। কেরালা ইনস্টিটিউট অফ লোকাল অথরিটি। তো ওইখানে পঞ্চায়েত প্রথা দেখবার জন্যই আমরা যাই এবং তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। যার হাতে কেরালা মানে কিলা ইনস্টিটিউট তৈরি হয়েছে, উনি আমাদের একদিন মানে প্রায় 6 ঘন্টার একটা উনি আমাদের সেশন নিয়েছিলেন। আমাদের প্রশ্নগুলো ওনাদের কাছে করেছিলাম আমরা। ওইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একজন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত গঠন হওয়ার আগে যে কাজটা হয় সেটা বাংলাদেশে হয় না। পঞ্চায়েত গঠন হওয়ার আগে যে পঞ্চায়েত প্রধান হবে সেও আগে সদস্য হয়। মানে আমাদের এই দেশে যেরকম মানে সংসদীয় গণতন্ত্রের অনুযায়ী, অর্থাৎ কোনোটা। এবং ওই জায়গার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পঞ্চায়েতের লোক সংখ্যা অনুযায়ী হচ্ছে তাদের প্রতিনিধিত্ব। আচ্ছা। কোনো পঞ্চায়েত 15টা ওয়ার্ড, কোনো পঞ্চায়েতে 9টা ওয়ার্ড। 20টা আছে, 40টা হ্যাঁ, আছে। অর্থাৎ তাদের মিনিমাম একটা রেঞ্জ অফ পপুলেশন থাকে যে এর ভিতরে একটা ওয়ার্ড হবে। এবং তাদেরও আমাদের এইখানের মতোই বাংলাদেশে যেরকম 3টা ওয়ার্ড নিয়ে একজন মহিলা মেম্বার, তার আসলে কোনো কার্যক্রম থাকে না। কিন্তু ওইখানে যেটা হয় সেটা হচ্ছে ধরেন আপনার 15 সদস্যের আপনার পঞ্চায়েত, তার ভিতরে 5 জন মহিলা থাকবে। এই 5 জন মহিলা কোনো আলাদা কোনো সংরক্ষিত আসন না। 5 জন মহিলা হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ড থেকে আসবে। 1 থেকে 5 জন মহিলা। পরের যে 5 বছর হবে তখন সে 6 থেকে 10 পর্যন্ত যাবে। আচ্ছা। তারপরে বছর 11 থেকে 15 পর্যন্ত যাবে। রোটেটরি সিস্টেম। অর্থাৎ আচ্ছা। প্রত্যক্ষ ভোটে, সংরক্ষিত না। 10 জন পুরুষ, 5 জন মহিলা, এইভাবে নির্বাচিত হবে। এবং যে পঞ্চায়েত প্রধান হবে সেও একটা ওয়ার্ডের সে মেম্বার থাকবে, একটা ওয়ার্ডের সদস্য থাকবে। যে বিরোধী নেতা হবে সেও একটা ওয়ার্ডের সদস্য থাকবে। এবং যখন আপনার পঞ্চায়েত বসে সবার জন্য আলাদা ডেস্ক থাকে, সবার জন্য আলাদা আলাদা ডেস্ক থাকে। মানে একজন সদস্য তার জন্য একটা ডেস্ক আছে প্রত্যেক সদস্যের। এবং ওইখানে যে বিরোধী দল যে মানে পঞ্চায়েত প্রধান হতে পারে না, তার জন্য আলাদা ডেস্ক আছে। এবং সামনে আমাদের যে স্পিকার যেরকম বসে, এখানে 3 জন লোক এই বসা থাকে। না, ঠিক আছে। আমার যে প্রশ্নটা ছিল, যদি একটা আপনার যারা নাগরিক তাদেরকে একটা যে সময় আমি বেঁধে দেন, ওইখানে আসতেছি। আমি সেটা সম্ভব কিনা? আমি আমি এই আমি জি। এই যে উনি যে কথাটা বলেছেন, এই বিষয়টাকে আমরা আজকে 10 বছর ধরে বলে যাচ্ছি আচ্ছা এই সিস্টেমটা করার জন্য। আচ্ছা এই যে উনি যে সিস্টেমটা দেখে আসলেন, এটা কলকাতায়ও আছে, এটা সারা ভারতে সব জায়গাতে আছে। এইটা আমরা যদি করতাম তাহলে আমাদের নিচের দিকে গ্রাসরুটের রাজনীতিটা ঠিক হতো, আর স্থানীয় সরকার বিষয়টা একটু অনেক দায়িত্বশীলতার সাথে হতো। এবং ওই যে বললাম নির্বাচনে কিন্তু আমরা একসাথে সব করতে পারতাম। ওরা কিন্তু নির্বাচন কিন্তু একসাথে এখন তো আমাদের ইউনিয়ন পরিষদ এক সময় হয়, পৌরসভা এক সময়, এখন উপজেলা হচ্ছে। এবং একটা সরকার 5 বছর মেয়াদে সারা বছর একটা বড় সময় নির্বাচন এই যে উনি যেটা বললেন, এই কেরালাতে এবং ওয়েস্ট বেঙ্গলের মানে এগুলো তো 2টা আদর্শ এক্সাম্পল। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, মন্ডল পঞ্চায়েত বা ব্লক লেভেলের যে পঞ্চায়েত সেটা, আর ডিস্ট্রিক্ট কাউন্সিল, এগুলো একদিন ইলেকশন হয় একসাথে একই শিডিউলে। হ্যাঁ, এবং সব জায়গায় কোনো চেয়ারম্যান বা হচ্ছে না, শুধু কাউন্সিলর ইলেকশন হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারা গিয়ে কাউন্সিলররা গিয়ে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে সময় কোথায় পাই। জি। মানে আমি তো একদম গ্রামের একদম নিম্ন শ্রেণীর কার সাথে আমার যোগাযোগ, তা তো হবেই। তাহলে আমার কাছে যার দরকার অফিসিয়াল যে কাজ, সে অফিসিয়াল সময়ই আসবে। আচ্ছা। কিন্তু আনঅফিসিয়াল কাজ তো অফিসিয়াল কাজের চেয়ে বেশি। কিরকম? আমি ছোট্ট উদাহরণ দিই, যে একজনের ছেলে হয়তো কোনো না কোনোভাবে সন্ধ্যার পরে মারামারি লাগছে। আচ্ছা। পুলিশ ধরতে আসছে। তো পুলিশ যখন ধরতে আসছে, পুলিশ ঠেকাবে কে? চেয়ারম্যান কাছে আসবে। আর এগুলো আনঅফিসিয়াল, যে মার খেলো হ্যাঁ, সে হাসপাতালে যাবে, হাসপাতালে নেবে কে? চেয়ারম্যান। আচ্ছা। এবং এই যে 2 পক্ষ যাতে কেস না হয় এবং যে মার খেয়েছে সে যাতে কেস করতে না যায়, তার মধ্যস্থতা করবে কে? চেয়ারম্যান। তো চেয়ারম্যানকে জানাবে কে? নিশ্চয়ই তার ওই ভোটাররা যাদের সাথে লাগছে, তো তাদের কাছে তো আর অফিস টাইম মানে 10টা 4টা নাই, তাদের তো ওই সময় দরকার। এবং আপনি দেখবেন 2 টাকার নোটে বাংলাদেশে নাই চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। 5 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান চাহিদা মাত্রই হাজির হইতে বাধ্য থাকবে, এটা হচ্ছে কনফার্ম। কিন্তু এখন মূল জায়গাটা হলো যে স্যার, এইটা আসলে এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে কিনা এবং সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা এর বিরতি আসছি স্যার আপনার কাছে। আরেকটা ছোট্ট বিরতি সময় হলো। আজকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য সরকারের নতুন একটি নির্দেশনা নিয়ে কথা বলছি, যে তাদেরকে বলা হয়েছে সরকার নির্ধারিত যে অফিস সময় সে অনুযায়ী
পরিষদে থাকতে হবে, এটির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন মুকুল। মুকুল ভাই, সরকারের নির্দেশনাটিকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে যে আমরা আলোচনা করলাম, অনেকেই বলছেন যে এটি একটি অযৌক্তিক। যদি তাই হয় তাহলে এর বিরুদ্ধে পরিষদ থেকে আপনারা কোনো সরকারকে পাল্টা চিঠি দেবেন কিনা যে এটা যৌক্তিক না, নাকি আপনারা এই নির্দেশনা মেনে এখন থেকে চলবেন? ধন্যবাদ। শোনা যাচ্ছে তো? জি জি জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ স্যার। আমি স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর স্যারকে দেখলাম। যে বিষয়টা আলোচনা হচ্ছিল, একটা সার্কুলার পরিপত্র সরকার দিয়েছে, আমরা এটা দেখেছি। এই বিষয়ে আপনারা যে আলোচনা করলেন, আলোচনা যথার্থ। আমি প্রশ্নে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে 4-5টা অফিস যেহেতু সরকার বলেছে, আমরা করতে রাজি আছি, তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে যথাযথভাবে যেহেতু এখানে সংবিধানে বলা আছে, আমাদেরকে কিন্তু পাবলিক সার্ভেন্ট বলছে, নট পাবলিক রিপ্রেজেন্টেটিভ। যেহেতু পাবলিক সার্ভেন্ট বলতে, সার্ভেন্টরা যেভাবে কাজ করে আমরা সেভাবে কাজ করতে প্রস্তুত আছি, এটা আমার মত। তাহলে পাবলিক সার্ভেন্টদের যে সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা দিতে হবে প্রথম। আর দ্বিতীয়ত 4-5টার বাইরে এটা গ্যারান্টি দিতে হবে সরকারকে যে এই 10টার আগে আমরা কোনো কাজ করব না সকাল থেকে, এবং 5টার পরে আমরা কোনো কাজ করব না। আমরা ভোর থেকে শুরু করে রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত যে কাজ করি, সেই কাজ আমরা করব না, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা হলো প্রথম কথা। আচ্ছা। আর আপনি যে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সার্কুলার একটা হয়েছে, এটা সত্যি। আমরা এটা একটু পরীক্ষা নিরীক্ষা বা অবজারভেশন যদি বলেন, এটা করছি। যেহেতু সার্কুলার হয়েছে, এখন পর্যন্ত আমরা যেটা খোঁজখবর নিয়েছি, কোনো জায়গা প্রশাসন থেকে, সরকারের পক্ষ থেকে, ইওনো, ডিসি বা এরকম কোনো জায়গা থেকে এই 4-5টা অফিস করার জন্য কাউকে তাগিদও দেয়নি, বাধ্যও করে নাই। যেহেতু এরকম কিছু করে নাই, আমরা আপাতত এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছি না। যদি দেখি সরকার এই নির্দেশনাটাকে খুব একটা আমলে নিচ্ছেন না, ব্যাপারটা এরকম? আমলে নিচ্ছি না। আচ্ছা, না আমলে নিচ্ছেন, যেহেতু আমরা 9টা-5টা কেন, আমরা তো কাজ করি ভোর থেকে যতক্ষণ সে রাত 1টা-2টাকে, এমনকি সারা রাত্রিও কাজ করি আমরা। তো সেই ক্ষেত্রে এই 9টা-5টার এই চিঠি আমরা এটা আমলে আসলে ওইভাবে নিচ্ছি না, গুরুত্ব দিচ্ছেন না। সরকার চাপ সৃষ্টি করে, প্রশাসন থেকে চাপ সৃষ্টি করে, তখন আমরা এটার ব্যাপারে পদক্ষেপ নিব। আমরা সরকারকে পাল্টায় যে কথাগুলো বললাম, এটা বলবো, তাদেরকে জানাবো, এবং সেটা যদি না হয় আমরা অন্যভাবে বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন করে হোক, আমরা মানববন্ধন বা এই ধরনের কোনো মুভমেন্ট করে হোক, এটা করব। এটা যদি না হয়, পরবর্তীতে আমরা যদি আদালতে যেতে হয়, আমরা আদালতের দ্বারস্থ। আপনার কথা খুব পরিষ্কার সাজ্জাদ হোসেন মুকুল, অনেক ধন্যবাদ। টুটুল ভাই, জাস্ট আমরা পরিষ্কার বুঝলাম যে আমি যেহেতু এখন পর্যন্ত প্রেসার, মানে মুকুল ভাইয়ের কথাটা তো খুব রূঢ় হয়ে গেছে। সাংবাদিক আমাদের দিয়ে না, আমার মনে হয় কথা বলা নেওয়া যাবে না। উনি যৌক্তিকভাবে বলছেন সরকার যেটা যেহেতু এখন পর্যন্ত চাপ দেয় নাই। তো আমি মুকুল ভাইয়ের সাথে এখন যে আমাদের এখনো কেউ চাপ দেয় না, যেমন প্রত্যেকটা জেলায় কিন্তু ডিডিএলজি আছে, উপপরিচালক স্থানীয় সরকার, উনি আমাদের এখনো চিঠি দিয়ে বা ফোন করে বলে নাই যে সরকারের নির্দেশনা আছে। কাজে আমরা মনে করছি যে হয়তো চিঠি দেওয়ার পরে সরকার রিয়েলাইজ করছে যে চিঠি দেওয়া, এবং স্যার যেভাবে শুরু করেছিলেন এটা জনবিচ্ছিন্ন আমলাতন্ত্রের একটা জাস্টিফিকেশন আছে, হয়তো সরকার পুনরায় নতুন আর একটা চিঠি দিতে পারে। তা নাহলে আমরা সবাই মিলে বসে প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে কি কি করা যায় সেটা পরে করব। আমরা ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সবাই আমরা বসে তখন আমি একটু অন্য ইস্যুতে যাই। স্যার, একটা বিষয় যে আমরা যে আলোচনাটাগুলো করছি, মূল উদ্দেশ্যটা হলো ইউনিয়ন পরিষদ সবচেয়ে বড় লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এবং সেইখানে টুরুল ভাই যেভাবে বললেন যে একদম প্রান্তিক লোকগুলোর সঙ্গে তাকে সবসময় মিশে কাজ করতে হয়, দিন নাই রাত নাই, 24 ঘন্টা তাকে সার্ভিস দিতে হয়। কিন্তু ওনার যে ছুটি ছাটা, ওনার যে রেমুনারেশন, ওনার যে আর্থিক সাপোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া, সব কিছু নিয়ে নানা রকম প্রশ্ন আছে। তাহলে একটা ইউনিয়ন পরিষদ, যেটাকে আমরা বলছি রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেটা এইভাবে চলবে? এখন এগুলো বহু বিষয় আছে। এখন এই চেয়ারম্যান মেম্বাররা একদিক থেকে অনেক বেশি চাপে থাকেন, আমি প্রথম থেকেই বলছি। এটা বড় কারণ হচ্ছে সরকারের যে অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো তাদের কাছে ভিজিবল না। ভিজিবল হচ্ছে আমার এই মেম্বার, এই চেয়ারম্যান। ওনার ক্ষমতা থাকুক, ওনার কাছে সম্পদ থাকুক, না থাকুক, ওনার কাছেই যাচ্ছে। স্কুলে ভর্তি হবে,
কলেজে ভর্তি হবে, একজন সালে পাস করেছে, ওনার কাছে যাচ্ছে পরামর্শের জন্য। আবার এটা যেতে হবে, আমি খুলনায় যেদিন আমি স্টাডি করছি, আপনাকে যে স্টাডির কথা বললাম, জি। সেদিনেই দেখলাম একটা মহিলা আসলো, তার ছেলে কলেজে ভর্তি হবে, সে বুঝতে পারছে না কি করবে। চেয়ারম্যান একজনকে টাকা দিয়ে ওর কলেজে পাঠাইতে হইলো। কেমন? এগুলো তো ওই ঠিক তার ম্যান্ডেটরি ফাংশন না। না। এখানে আমি যেটা বলেছি, এই বইটার মধ্যে আমি চেষ্টা করেছি যে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা। এবং প্রথমত হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের লোকজন, তাদেরকে আগে বুঝতে হবে আমার প্রতিষ্ঠানটা কি, কিভাবে আমি সেবা দিতে পারি, সরকারের কাছে কি চাইতে পারি, সরকার আমাকে কি দিতে পারে, তখন না আমি চাইবো জিনিসটা। এখন কিন্তু আমরা কোনো পড়াশোনা কেউ করছি না। ইউনিয়ন পরিষদ অত্যন্ত দুঃখজনক হচ্ছে, আমরা অনেক দিন ধরে এগুলো নিয়ে লেখালেখি করছি, কিন্তু কাউকে পড়াতে পারছি না ইউনিয়ন পরিষদের লোকজন, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। পড়াশোনার টাইম নেই বোধহয়। হ্যাঁ, না, এটা একটা কালচার না, আগ্রহ থাকতে হবে। ওনাদের না, শুধু আমাদের এমপি সাহেবদের, সরি, আগ্রহ থাকতে হবে। এরকম নেতাদের মধ্যে ওই দেখার প্রবণতা কম, কথা বলার প্রবণতা বেশি। রাইট। কেমন? একটা কিছু জিনিস কাগজপত্র দেখতে হবে তো। সেই জন্য আমি বলবো, মুকুল সাহেব আসছেন, মুকুল সাহেব আছেন এখানে, উনি টুটুল সাহেব আছেন, সবাইকে বলবো আপনারা একটু আপনাদের পরিষদটা নিয়ে এই কিছু পড়াশোনা করুন, বসুন কিছু মানুষজন। এই বিচ্ছিন্ন কথাবার্তা বলে লাভ হবে না। রাইট। তাহলে সরকারকেও আপনার কনক্রিট কিছু কথা বলতে পারবেন, কারণ এইভাবে চলতে পারে না। রাইট। কারণ একজন লোক, আমি তো কয়েকজন চেয়ারম্যানকে চিনি, তারা চেয়ারম্যান হওয়ার কারণে শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে গেছে। আমি সেই জায়গায় ফোকাস করছি বারবার যে উনি জনসেভা করতে গিয়ে দেউলিয়া হয়ে যাবেন, এটা এইভাবে তো রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান ভাবে চলে না। না, আগের অনেক, এখন তো অনেক স্মার্ট হয়েছে লোকজন, অনেক অন্য ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন, কিন্তু তখনকার অনেক চেয়ারম্যান আছে তারা এগুলো করতে জানতো না, এবং এরা কপর্তক্ষীণ অবস্থায় মারা গেছে, এরকম আমার কাছে অনেক নজির আছে। কারণ আমি দীর্ঘদিন ধরে এদের সাথে কাজ করি বলে এই কথাগুলো বলছি। সুতরাং এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না, এইভাবে দেশও চলতে পারে না। কারণ হচ্ছে তারা সেবা দিচ্ছে, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। তো সেবাটা কন্টিনিউ করেন, তাদেরকেও বাঁচতে দেন, এবং তারা সেবাটা আরও অর্গানাইজ ভাবে দিতে পারুক, এরকম অবস্থা করেন। মনে করেন অফিস টাইম মেনটেন করার দরকার আছে, ওনারও দরকার আছে, ওনার লাইফের স্বচ্ছন্দের জন্য দরকার আছে, জনগণকেও এটা বুঝতে হবে। আমি এই যে লোকটাকে কতক্ষণ কোন সময় যাব, আমাকে তাকে আমি রাত 12টার সময় চেয়ারম্যানকে ফোন করবো কিনা, আমার এটা কালকে সকাল অপেক্ষা করলে অসুবিধা হয় না। হ্যাঁ, আর ওনাকে আড্ডা দেওয়ার জন্য চলে আসে ওখানে চেয়ারম্যানের কাছে, ওখানে বসে কিছু আড্ডা হইলেও দিই, অন্য কিছু না থাকুক, ঠিক আছে, সময় থাকলে আড্ডা দেন। কিন্তু আমার কথা হচ্ছে ডিসিপ্লিনের দরকার আছে, কিন্তু যেভাবে সার্কুলার দিয়ে সেভাবে না। এখানে অফিসের টাইমের দরকার আছে, ওনাদের লাইফটাকে ইজি করতে হবে, ওদের এই খরচা হচ্ছে যেই অর্থগুলো, এগুলো সাশ্রয় করতে হবে। এইভাবে খরচা করারও কোনো অর্থ নাই। হ্যাঁ, তা এগুলো সবটা মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে সমস্যা অনেক রকম। এগুলো আমরা অনেকগুলো স্টাডি করেছি, এগুলো রেডি আছে। যারা দেখতে চান, আমাদের যারা পলিসি মেকার তারাও দেখতে পারেন, আমাদের যারা, আমি বলবো বিশেষ করে পলিসি মেকারদেরও বলবো দেখতে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যাদের জুতোর মধ্যে প্যারাক লাগে তাদের এই জুতোটা পরিষ্কার ঠিক করতে হবে। সুতরাং আমার চেয়ারম্যান মেম্বারদেরকে একটু কিছু একাডেমিক এক্সারসাইজ করতে হবে, যে কিছু দাবি দেওয়া ঠিক করতে হবে। আমার ফাইন্যান্সিংটা কিভাবে হবে লোকাল গভর্নমেন্টে, আমার মানে সারা জীবন নিজের পকেটের পয়সা দিয়ে চালাবো, অ্যাডমিনিস্ট্রেশনটা কি হবে, আমার কত লোকবল দরকার ওখানে, আমার কি কোনো লোকবল আছে, এক সেক্রেটারি, কয়েকজন চৌকিদার ছাড়া আমার কি আছে? সুতরাং এখানে লোকবল লাগবে। উনি কেরালায় গেছেন, কেরালাতে 30 জন কর্মচারী আছে এক একটা পরিষদে। হ্যাঁ, আরো বেশি আছে, যাদের প্রজেক্ট আছে, প্রজেক্টের কর্মচারীরাও আছে, 3 তলা 2 তলা বিল্ডিং আছে, ওখানে ফ্রন্ট ডেস্ক আছে, আপনার কারো দরকার গেলে ওখানে গিয়ে এসে যেতে পারতেছে। উনি দেখে আসছেন কিলা যে প্রতিষ্ঠানটা আছে কেরালা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, এটা কিন্তু সরকার করে নাই, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টের লোকজনের টাকায় হয়েছে। আচ্ছা। হ্যাঁ, ওই নিড বেস ট্রেনিং তারা কিন্তু দিচ্ছে। আমার এখানে কোথায়, আমাদের অনেক দূর যেতে হবে শোয়েক ভাই, একদম শেষ পর্যায়ে তো 1 মিনিট আপনি যদি শেষ করেন, আপনাদের তো অ্যাসোসিয়েশনও আছে, ফলে স্যার যেটা পরামর্শ দিলেন যে শুধু চেয়ারম্যান হলাম, জনসেবা করলাম, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার ক্ষেত্রে যে দায়িত্বটা, সেটা পালন করবার জন্য তো একাডেমিক জায়গায় কাজ করতে হবে। সেটা এটা সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে আপনাকে তো আগে জানতে হবে। আপনি শুধু প্র্যাকটিক্যাল করে যাচ্ছেন, থিওরি জানেন না, হবে না তো। আপনাকে থিওরি জানতে হবে, সেটা অ্যাপ্লাই করতে হবে। তো সেটা সবার দরকার, সেটা চেয়ারম্যানদের সবারই এই ব্যাপারে স্টাডি করার দরকার। আর কেরালার একটা ব্যাপার আমি আবার একটু উল্লেখ করতে চাই, কেরালায় একজন পঞ্চায়েত প্রধান তার 25,000 রুপি রিমুনারেশন, সে একটা 4 হুইল ড্রাইভ গাড়ি পায়, ড্রাইভার সহ। তার অধীনে ওই মানে তাদের যে আমরা যেটাকে বিসিএস বলি, প্রত্যেকটা রাজ্যের তো আলাদা এই সিভিল সার্ভিস আছে, অন্তত 5 জন থাকে পঞ্চায়েতের অধীনে। এবং তারা কোনো প্রকল্প প্রথমে গ্রাম সভা থেকে শুরু করে, গ্রাম সভা প্রকল্প তাদের কি দরকার সেটা তারা গ্রাম সভায় আলোচনা করে, এবং গ্রাম সভা থেকে সেটা পঞ্চায়েতে তোলে,
পঞ্চায়েত সেটা যাচাই বাছাই করার পর সে তারা ডিস্ট্রিক্টে পাঠায়, ডিস্ট্রিক্ট পঞ্চায়েতে পাঠায়। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত কোনো কিছু ভেরিফাই করতে গেলে সংশোধন করতে পারে না, তারা সুপারিশ পাঠাইতে পারে যে আপনারা এটা এইভাবে না এইভাবে করে দেন, সেইটা কেন্দ্রে পাঠায়। Right. এইভাবে একজন গ্রামের লোক জানে Right. তার কি দরকার, Right. এবং তখন ওইভাবেই কিন্তু পঞ্চায়েত তারা 12 থেকে 15 কোটি টাকা পর্যন্ত ডেভেলপমেন্ট ওয়ার্কস একটা পঞ্চায়েত করে। তাদের 12 থেকে 15 কোটি টাকার উন্নয়ন, আর বাংলাদেশের একটা ইউনিয়নের 15 কোটি 32 থেকে রুপি, আমাদের থেকে অনেক sorry, বেশি। জি। আর 32 অনেক থেকে 40 অনেক লাখ টাকার অনেক উন্নয়ন। ধন্যবাদ আচ্ছা, জুয়েল ভাই। আসলে- স্যার আমাদের একদম শেষ করতে হচ্ছে, আর একদিন নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো। আপনার অনলাইনে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি, ইউনিয়ন পরিষদ সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আমরা গর্বের সঙ্গে বলি, কিন্তু এখন পর্যন্ত এটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। এটি দুঃখজনক খবর, কিন্তু এই জায়গার অনেক কাজ করবার আছে। ফলে 9টা 5টা অফিস করতে হবে, এই নির্দেশনা জারি করবার চাইতে জরুরি হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো প্রতিষ্ঠান হয়ে উঠতে পারলো কিনা। সেই জন্য রাজনৈতিক সদিচ্ছা খুবই জরুরি। বাজেট বাড়াতে হবে, চেয়ারম্যানদের মাত্র 10,000 টাকা সম্মান, এটি নিশ্চয়ই সম্মানজনক নয়। এই জায়গাটাও চিন্তা করতে হবে। ভালো থাকবেন।